রসুলপুর মহল্লায় মতিউর নামের এক জেলে বাস করত। মতিউর নদীতে মাছ ধরে তার সংসার চালাতো। মতিউরের সংসারে তার বউ, এক ছেলে আর এক মেয়ে ছিল। ছেলে সায়েম ছিল ছোট আর মেয়ে মরিয়ম ছিল বড়। মা মরিয়ম, তোমার বাবাকে ডেকে নিয়ে আসো তো, আজকে মাছ ধরতে যাবে না? এত বেলা হয়ে গেছে, এখনো ঘুম থেকে উঠিনি। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা বাবা ওঠেন, বেলা যে অনেক হয়ে গেছে, আজকে মাছ ধরতে যাবেন না? হ মা, মাছ ধরতে তো যাইতেই হইব। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমি উঠতাছি। এরপর মরিয়ম সেখান থেকে চলে গেল আর মতিউর ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে খাবার খেতে এলো। কি গো, আজ আপনার ঘুম থেকে উঠতে এত দেরি হলো যে? আর কইও না, অনেক রাতে আইসে হইছি। আবার ফজরে উঠছিলাম নামাজ পড়তে, নামাজ পড়া আবারও হইছি, এজন্য একটু বেশি ঘুমাইছি। মাছ ধরতে যাইতে তো একটু দেরি হইয়া গেল, তাই তাড়াতাড়ি একটু খাইতে দাও। সব কিছুই রেডি করেছি, টেবিলে রাখা আছে, নিন খেয়ে নিন। এরপর ওরা সবাই মিলে সকালের নাস্তা করা শুরু করলো। খাবার খাওয়া শেষ করে মতিউর মাছ ধরার একটি ছিপ বড়শি নিয়ে নদীর দিকে চলে গেল। ফিরে আসে ধরা তলে বৃষ্টি হারায়, ধুয়ে যায় সবুজের আরে আজ তো দেখতেছি একটা মাছও ধরতে পারতাছি না। দিন দিন তো নদীতে মাছ কমে যাইতাছে, কিন্তু সংসারের খরচাপাতিও তো বাইরে যাইতাছে। এই সামান্য একটা শিব বসি দিয়া মাছ ধইরা সংসারটা এতদিন চালাইলাম, কিন্তু এখন তো মনে হইতাছে সংসারটা আর চালাইতে পারুম না। এইদিকে মেয়েটাও তো বড় হইয়া গেছে, ওর বিয়ে দেওয়ার দরকার। আর বিয়ে দিতে গেলে তো অনেক টাকা পয়সা লাগবো। আবার ছেলেটা স্কুলে যায়, ওরও তো পড়াশোনার খরচ আছে। কি রাইখা যে কি করুম, কি সামাল দিমু। হে আল্লাহ, তুমি রহম করো আল্লাহ। এভাবেই মতিউর সারাদিন মাছ ধরার চেষ্টা করতে লাগলো। সারাদিন চেষ্টা করে মতিউর অল্প কিছু মাছ পেল। সেই মাছ বাজারে বিক্রি করে বাড়ির জন্য চাল, ডাল, তরি তরকারি কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পথের মধ্যে মতিউরের সাথে নান্টু নামের এক ঘটকের দেখা হলো। আরে মতিউর ভাই যে, দাঁড়াও দাঁড়াও, তোমাদের বাড়ির দিকেই যাচ্ছিলাম। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা ঘটক সাহেব, কি মনে কইরা আপনি আমার বাসায় যাচ্ছেন? আমার তো এই একটাই কাজ, তুমি তো জানোই, সবার মধ্যে সম্পর্কের জোড়াতালি লাগিয়ে দেওয়া। বলছিলাম কি মতিউর ভাই, তোমার তো একটা মেয়ে আছে, ওকে আমি দেখেছি। মাশাআল্লাহ, রূপে গুণে একদম অনন্য। আমার খোঁজে একটা ভালো ছেলে আছে ভাই, এমন মেয়েকেই সে বিয়ে করতে চায়। তুমি যদি আপত্তি না করো মতিউর ভাই, আমি ওদের দুজনের 4 হাত এক করে দিতে চাই। কন কি ঘটক সাহেব, আপনি তো উত্তম প্রস্তাব দিয়েছেন। মাইয়া যেহেতু আছে আর বড় হইছে, মেয়েটারে তো বিয়া দিতেই হইব। তা খরচাপাতি কেমন হইব ভাই? আরে মতিউর ভাই, মেয়ের বাবা হয়েছে, বিয়ের খরচাপাতি সম্পর্কে কিছু জানো না? মেয়েকে ভালোভাবে বিয়ে দিতে হলে খরচাপাতি একটু তো হবেই। তবে ছেলেটা অনেক ভালো, অত বেশি টাকা পয়সা হয়তো বা ছেলে যৌতুক চাবে না। তবে তুমি যদি রাজি থাকো মতিউর ভাই, আমি ছেলের সঙ্গে কথা বলে দেখতে পারি। ঠিক আছে ঘটক সাহেব, আপনি কথা কন, যদি সাধ্যের মধ্যে হয় তাইলে আমি অবশ্যই আমার মেয়েটার বিয়ে দিমু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এ তো খুবই খুশির সংবাদ ভাই। তা ভাই, আমাকে কিছু টাকা পয়সা দাও। বুঝোই তো, মেয়ের বাড়ি আর ছেলের বাড়ি দৌড়াদৌড়ি করতে কিছু টাকা পয়সার দরকার হয়। ঘটক সাহেব, আমার কাছে তো অত টাকা নাই। যা টাকা পয়সা ছিল তা দিয়ে তো সব বাজার সদাই কইরা নিয়ে আইলাম। আজ আপনি আপনার নিজের পকেট থেকে খরচ কইরা ফেলেন, কাল না হয় আমি বাড়িতে আইসা আপনার সমস্ত টাকা পয়সা শোধ কইরা দিমু। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তা দিলেই হবে। আমি তাহলে এখন আসি ভাই। দোয়া করো ভাই, আমি যেন তোমার মেয়ের শুভ বিবাহটা সহি সালামতে সম্পন্ন করে দিতে পারি। ফিয়া মানিল্লাহ। এরপর ঘটক সেখান থেকে চলে গেল আর এইদিকে মতিউর বাজার সদাই নিয়ে বাড়িতে চলে এলো। আসসালামু আলাইকুম বাবা, আপনি এসে গেছেন? হ বাবা সাহেব, কিছু কি কইবা বাবা? হ্যাঁ বাবা, আমার কাল স্কুলের বেতন দিতে হবে, কিছু টাকার দরকার ছিল। আপনার কাছে কি টাকা আছে বাবা? না বাবা সাহেব, এখন তো নাই, তবে আমি ব্যবস্থা কইরা ফেলবো। তা এখন তোমার কত টাকা লাগবো বাবা? বাবা, কালকেই তো লাগবে, কাল স্কুলের ফি দেওয়ার লাস্ট ডেট। কাল যদি টাকা না দেই তাহলে আমায় পরীক্ষা দিতে দিবে না বাবা। আচ্ছা ঠিক আছে বাবা,
কাল আমি ম্যানেজ করুম। এভাবেই দিন গড়িয়ে রাত হয়ে গেল। রাতের বেলা তারা সবাই খাবার খেতে বসলো। খাবার খেতে খেতে মতিউর সবাইকে বলল, শোনো সবাই, আমার মেয়ে মরিয়মের বিয়ে দিতে চাই। ওর তো বয়স 18 হইয়া গেছে। এই বয়সেই মেয়েদের বিয়া দেওয়া ভালো। আর তাছাড়া তো আমি ওদের দুই ভাই বোনকে একসাথে পড়াশোনা করাইতে পারুম না। বিয়ে দিতে তো অনেক খরচ, আপনি অত টাকা কোথায় পাবেন? রহিমা, আমি মাছ বিক্রি করে কিছু টাকা জমাইছিলাম। সেদিন হিসাব করে দেখলাম প্রায় 1 লাখ টাকার মতো জমছে। টাকাটা আমি আমার মেয়ে মরিয়মের জন্যই রাইখা দিছি। ওই টাকাটাই ওর বিয়েতে খরচ করুম। কিন্তু মাত্র 1 লাখ টাকা দিয়ে কি বিয়ে বাড়ি হবে? আমার তো মনে হয় না হবে না। শুনো রহিমা, আজ নান্টু ঘটকের সাথে দেখা হয়েছিল। ঘটক নিজে থেকে কইলো ওর কাছে নাকি একটা ভালো পোলা আছে। আমাদের মাইয়া মরিয়মকে দেখা পছন্দ করবো। তো আমি ঘটকরে কইলাম ছেলেটার সাথে কথা কইতে। ছেলেটা নাকি ধার্মিক আছে, কিন্তু ওর তেমন টাকা পয়সার প্রয়োজন নাই। ঘটক গিয়েছে তার সাথে কথা কইতে। যদি কথা কাজে মিলে যায় তাইলে আমি বিয়ের ব্যবস্থা করুম। মা মরিয়ম, তুমি কি কও? আমি আর কি বলবো বাবা, আপনারা যা ভালো মনে করেন সেটাই করেন। এভাবেই সেই রাতটি কেটে গেল। পরদিন সকালবেলা ঘটক মতিউরের বাড়িতে এলো। মতিউর ভাই, বাড়িতে আছো? অনেক সুন্দর সংবাদ নিয়ে এসেছি ভাই, বাহিরে এসো ভাই। ফিরে আসে ধরা তলে আসসালামু আলাইকুম ঘটক সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন মতিউর ভাই। তোমার মেয়ের বিয়ের সব কাজ ওকে করে ফেলেছি। ছেলে আমার কাছে তোমার মেয়ের বর্ণনা শুনেই রাজি হয়ে গিয়েছে। ওরা আর দেখা সাক্ষাৎ করতে চায় না, একদম আগামী শুক্রবারেই বিয়ে করে বউকে ঘরে নিয়ে যেতে চায়। কিন্তু ঘটক সাহেব, আপনি না কইছিলেন কিছু খরচাপাতি হইব? মানে ছেলেরা কি কোনো যৌতুক টৌতুক দাবি করবো? আরে না ভাই, তোমার মেয়ের কপালটা সত্যিই অনেক ভালো। ছেলে বিনা যৌতুকেই বিয়ে করতে রাজি হয়ে গেছে, এমনকি সে মেয়েকেই দেখতে চায় না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এইটা তো খুশির সংবাদ ঘটক সাহেব। আচ্ছা ঠিক আছে, আপনি তাইলে বিয়ের ব্যবস্থা করুন। এভাবেই সেই দিনটি কেটে গেল। দেখতে দেখতে শুক্রবার চলে এলো। মতিউর তার মেয়ের বিয়ের ব্যবস্থা করলো। এদিকে বরপক্ষ গাড়ি নিয়ে কনে নিতে চলে এলো। আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তা আপনি কেমন আছেন বিআই সাহেব? দুই বেয়াইকে খুব মানিয়েছে মতিউর ভাই। তুমি একটু এদিকে আসো। কি ব্যাপার ঘটক সাহেব, সাইডে ডাকলেন যে? ডাকলাম কি আর সাধে ভাই, বিয়ের তো ব্যবস্থা করে ফেললাম, তা আমার ফিসটা কোথায়? এখনো তো পেলাম না ভাই। আরে ঘটক সাহেব, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আপনার টাকার ব্যবস্থা আমি কইরা রাখছি। এই নিন, এখানে 10,000 টাকা আছে। আপনি আমার মেয়ের যৌতুক ছাড়া বিয়ের ব্যবস্থা কইরা দিয়েছেন। আপনার কাছে আমি চিরজীবন ঋণী হইয়া থাকবো। টাকাটা রাইখা দেন ভাই। এই প্রথম একটা বিয়েতে আমি 10,000 টাকা ফিস পেলাম। সবাই তো 2-3 হাজার টাকার বেশি দিতে চায় না। আচ্ছা ভাই, তুমি একটু এদিকটা সামলাও, আমি একটু বাহির থেকে ঘুরে আসি। এই কথা বলে ঘটক টাকা নিয়ে সেখান থেকে চলে গেল। এইদিকে একটু পরে কাজী সাহেব চলে এলো। দাঁড়ান কাজী সাহেব, ঘটক কোথায়? ঘটক তো বলেছিল বিয়ে পড়ানোর আগেই আমার ছেলেকে 2 লাখ টাকার একটা গাড়ি দেওয়া হবে, কিন্তু এখানে তো কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। এই কি বিআই সাহেব, এ আপনি কি কইতাছেন? ঘটক তো কইলো আপনারা নাকি কোনো যৌতুক নেবেন না। এজন্যই তো আমি আমার মেয়ের বিয়ে দিতে রাজি হইছি। যৌতুক নিব না মানে? ছেলেকে কি মাগনা মাগনা বিয়ে করাবো? ওই বজ্জাত ঘটকের বাচ্চা ঘটক কোথায় গেল? ও নিজে মুখে বলেছিল আমার ছেলেকে 2 লাখ টাকার গাড়ি দেওয়া হবে। বেটা ঘটক আমাদের ফাঁদে ফেলে পালিয়ে গেছে। এরপর সবাই নান্টু ঘটকের খোঁজ করতে লাগলো, কিন্তু বজ্জাত নান্টু ঘটক কৌশলে সেখান থেকে পালিয়ে গেছে। বিয়ে বাড়িতে একটা হট্টগোল লেগে গেল। না না না, কিছুতেই আমি আমার ছেলেকে যৌতুক ছাড়া বিয়ে করাবো না। বিআই সাহেব, এমন কথা কইবেন না। আমার মাইয়ার জীবনটা নষ্ট হয়ে যাইব। আমি গরিব মানুষ, অত টাকা কোথায় পামু কন? টাকার জোগাড় না করতে পারলে বিয়েও হবে না। এই চলো সবাই, চল বাবা, তোর বিয়ে করা লাগবে না। এই চলো সবাই। দাঁড়ান বাবা, এ আপনি কি বলছেন? আমার যৌতুকের কোনো দরকার নেই, আমি এই মেয়েকেই বিয়ে করব। এ তুই কি বলছিস বাবা? যৌতুক ছাড়া বিয়ে করবি? আমি কিন্তু ওই বউকে কখনোই মেনে নিব না। হ্যাঁ বাবা, আমি ঠিক কথাই বলেছি, আমার গাড়ির কোনো দরকার নেই। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। তারপর কাজী বিয়ে পড়িয়ে দিল, আর মরিয়ম শ্বশুর বাড়িতে চলে গেল। প্রথম প্রথম মতিউর মনে করেছিল তার মেয়ে হয়তো সুখে থাকবে না, কারণ সে তার জামাইকে যৌতুক দিতে পারেনি। কিন্তু মরিয়মের ছিল রাজ কপাল। ছেলেটা খুবই ভালো ছিল। অনেকবার অবশ্য ছেলের বাবা যৌতুকের কথা বলতে চেয়েছিল, কিন্তু ছেলে তার বাবার কথায় বিন্দুমাত্র পাত্তা দিত না। এভাবেই মরিয়ম তার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।